আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 15 এর উপপাদ্য 29 সম্পর্কে আলোচনা করব। তো উপপাদ্য 39 হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলতে পারি। এটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। পিথাগোরাস হচ্ছেন একজন গ্রিক দার্শনিক। তিনি বহু দেশে ভ্রমণ করছিলেন, বিশেষ করে মিশর ভ্রমণ করছিলেন। মিশর ভ্রমণ করে তিনি বিভিন্ন ভ্রমণ করার পরে তিনি দার্শনিক যেহেতু ছিলেন, তাই তিনি এই সূত্র আবিষ্কার করছিলেন যে কোনো সমকোণী ত্রিভুজের, এটা একটা সমকোণী ত্রিভুজ, যে এ সি বি বা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটাকে যদি সমকোণ ধরি তাহলে এই সমকোণের যে বিপরীত বাহু এটাকে অতিভুজ বলে। এই অতিভুজের ওপর যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপর যে দুই বাহু, এই যে অপর দুই বাহুর ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন আমরা বিশেষ নির্বাচনে আসি। বিশেষ নির্বাচনে বলা হয়েছে যে এসিবি এবিসি সমকোণী ত্রিভুজ, আমি যেটা বোঝাচ্ছিলাম যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এসিবি সমকোণ এবং এবি হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার, অর্থাৎ এবি যে অতিভুজের উপর স্কোয়ার বা অতিভুজের উপর বর্গক্ষেত্র সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এই যে অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র। তো এখন আমরা আসি এই ত্রিভুজটা কীভাবে, মানে এই যে অঙ্কনটা, এই অঙ্কনটা আমরা কীভাবে করলাম। তো প্রথমে আমরা ধরলাম একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি ত্রিভুজ আঁকবো। এবিসি ত্রিভুজ আঁকার পরে অঙ্কনের বিষয় না, মূলত ত্রিভুজটা কীভাবে আঁকলাম সেটা আমি দেখাচ্ছি। প্রথমে এবিসি ত্রিভুজটা আঁকবো। এখানে এটা 90 ডিগ্রি, আপাত দৃষ্টিতে আমরা 90 ডিগ্রি ধরে নিছি, এটা মূলত 90 ডিগ্রি হয়নি। তো এরপরে এই বাহুর উপর এই বাহুর সমান করে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বাহুর সমান করে এখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বাহুর সমান করে এইখানে আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম। আঁকার পরে এখন হচ্ছে আমাদের অঙ্কনের কাজ। অঙ্কনে কি বলা হয়েছে যে এবি, এটাই বলা হয়েছে যে এই যে এবি এসি ও বিসি বাহুর ওপর যথাক্রমে এবিইডি এই বর্গক্ষেত্র এবং এসিজিএফ এই বর্গক্ষেত্র, বিসিএইচকে এই বর্গক্ষেত্র আঁকবো। আঁকার পরে আমাদের কাজ কি, বর্গক্ষেত্র আঁকার পরে সি বিন্দু দিয়ে এই যে এডি যে সি বিন্দুর ওপর, এই সি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানবো এই বাহুর ওপর। ঠিক আছে, এই বাহুর ওপর সি বিন্দুতে আমরা একটা লম্ব টানবো। এখানে আমরা লম্ব টানবো করবো, কিন্তু আমরা এখানে বলবো হচ্ছে এই যে এডি বাহু এবং এই যে বিই বাহু, দুই বাহু এডি বাহু অথবা বিই বাহু যে কোনো এক বাহু সমান্তরাল করে আঁকবো। সমান্তরাল করে আমরা একটা রেখা বা রেখাংশ আঁকবো। তো রেখাংশ আঁকলে এই রেখাংশটা এই বাহুটাকে এবং এবি বাহুকে এবং ডিই বাহুকে, এই দুইটা বাহুকে দুইটা বিন্দুতে ছেদ করবে। দুইটা বিন্দুর প্রথম বিন্দুটা হচ্ছে এম এবং দ্বিতীয় হচ্ছে এল। তো এখন হচ্ছে আমরা হচ্ছে কি, এখানে বলা হয়েছে যে সি বিন্দু দিয়ে এডি বা বিই, এই যে সি বিন্দু দিয়ে এডি বা বিই সমান্তরাল করলে সিএল রেখা আঁকি। এখন ধরি তারা হচ্ছে এম এবং এল বিন্দুতে ছেদ করে। এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে আমরা দেখতে পারি এইখানে একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়। এই যে এটাকে যদি আমরা এইভাবে ধরি, তো এইভাবে যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়েছে। এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামটাকে আমরা যে কর্ণ দুইটা সমান্তরাল যে বিপরীত বাহু, এই দুটা বাহুর যে কর্ণটা, এই কর্ণটা যোগ করলাম। এরপরে আরেকটা কাজ করব কি, এইদিকে আমরা ধরি এইখানে একটা ট্রাপিজিয়াম উৎপন্ন হয়। এই ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু দুইটা, এই যে সমান্তরাল বাহু একটা, এই যে সমান্তরাল বাহু একটা, এই যে বিজি সমান্তরাল বাহু একটা, এ সমান্তরাল বাহু একটা, এই দুটা বাহুর একটা কর্ণ নিলাম। এখন নেওয়ার পরে এটাই আমরা যোগ করব, অর্থাৎ এই দুটা যোগ করব। এখানে বলা হয়েছে যে সিডি এবং এবি যোগ করি। এই যে সিডি এবং এবি বলছি আমি, এবি হবে না, এটা এফবি হবে, এফবি যোগ করি। এরপরে আমরা আসি প্রমাণের ক্ষেত্রে আমরা বলতে পারি। তো
তো বন্ধুরা প্রমাণের প্রথম ধাপে আসি। প্রমাণের প্রথম ধাপে আমরা যে অঙ্কনের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের যে দুইটা কর্ণ যোগ করছিলাম, একটা কর্ণ যোগ করছিলাম, এই কর্ণটা যোগ করার ফলে আমরা এখানে দেখতে পাই কিন্তু ঠিক করে যদি আমরা দেখি তাহলে কি হয় দেখো, এই যে এ বি, এই যে এ সি ডি, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, এই যে এ সি ডি, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আবার এইখানে যে একটা কর্ণ যোগ করছিলাম, সেই কর্ণটা যোগ করার ফলে এই যে বি এ এফ, আরেকটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তো আমরা এখন এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দুটো ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রথমে আমাদের কি, প্রথম ধাপের ক্ষেত্রে প্রথমে আমরা নিলাম হচ্ছে এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ও বি এ এফ, এই ত্রিভুজটা নিব। এই ত্রিভুজে তাহলে আমরা ত্রিভুজে কি দেখতে পাই, দেখো সর্বপ্রথমে তোমরা একটু লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা এ সি ডি, এই ত্রিভুজ এবং বি এ এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে এ সি, এই বাহুটার সাথে এই যে এফ, এই বাহুটা কিন্তু মিল আছে। কারণ কি, এই দুটা বাহু একটা বর্গক্ষেত্র, এই দুটা বাহু মিলে একটা বর্গক্ষেত্র উৎপন্ন করছে। যেহেতু একটা বর্গক্ষেত্র উৎপন্ন করছে তাহলে এই এসি বাহুটা আছে হচ্ছে এসিডি ত্রিভুজে, আবার এ বাহু যেটা আছে সেটা আছে বি এফ ত্রিভুজে। তাহলে যদি থাকে তাহলে আমরা লিখি এই ত্রিভুজ এসি ইকুয়ালস টু বি এফ। যদি এসি ইকুয়ালস টু এফ হয় তাহলে আমরা কি করব, এসি ইকুয়ালস টু যদি এফ হয় তাহলে আমাদের একটাই হলো। এরপরে যদি আমরা করি, এরপরে হচ্ছে আমরা এই দুটা ত্রিভুজের মধ্যে আরেকটা বাহু দেখি, এই যে এ বি, এই যে এ বি আর এই যে এডি, এই দুটা বাহু কিন্তু দেখো এই যে এ বি এবং এডি, এই দুটা বাহু মিলে কিন্তু এখানে একটা বর্গক্ষেত্র উৎপন্ন করছে। আবার এই যে এ বি বাহুটা এটা বি এফ এর, আবার যে এডি বাহুটা এটা কিন্তু এসিডি এর। তাহলে এসিডি যেহেতু আগে বলছি তাহলে এসিডি এর বাহুটা আমরা লিখবো প্রথমে হচ্ছে এডি ইকুয়ালস টু এ বি, দুটা লিখলাম আমরা। এখন দুইটা বাহু তো মিলে গেল। এখন আমরা কি করব, মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তো সর্বসম প্রমাণ করার জন্য আমাদের দুইটা বাহু যেহেতু মিলছে তাহলে আমাদের আরেকটা কোণ মিলাইতে হবে। তার একটা কোণ যদি আমরা মিলাইতে যাই তাহলে আমরা এ সি এ ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই কোণটার ক্ষেত্রে দেখি, এই কোণটা কিন্তু একটা বড় কোণ, এই কোণটা কিন্তু দুইটা কোণের সমষ্টি হয়েছে, এ সি এ বি আর হচ্ছে বি এ ডি, এই দুইটা কোণ মিলে হয়েছে। তো আমরা লিখি যে অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়ালস টু সি এ বি প্লাস বি এ ডি, অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল বি এ ডি। বি এ ডি হলে এই যে সি এ বি, আবার যদি আমরা এই যে বি এ এফ ত্রিভুজ অ্যাঙ্গেলটা কল্পনা করি তাহলে দেখো বি এ এফ ত্রিভুজটা যদি কল্পনা করি তাহলে আমরা এখানে দেখি যে বি এ সি, ঠিক আছে, বি এ সি প্লাস সি এ এফ, ঠিক আছে। দেখো ঠিক আছে, এরপরে দেখো যে সি এ বি আর সি এ এফ, এই দুটা কোণের সমন্বয়, কিন্তু এই কোণটা সমন্বয় হয়েছে। আমরা এইখানে ত্রিভুজের কথা কল্পনা না করে আগে আমরা এখানে কোণটা দেখি, কোণটা কীভাবে তৈরি হয়েছে। এই যে বি এস এফ কোণটা তৈরি হয়েছে হচ্ছে সি এ বি কোণ, বি এ সি কোণ, সি এ বি বা বি এ সি যেটাই বলি, সি এ এফ কোণ, এই দুটা কোণ মিলে এই যে একটা কোণ, এই যে আরেকটা কোণ, এই দুটা কোণ মিলে কিন্তু উৎপন্ন হয়েছে। তারপর এটার ক্ষেত্রে আবার এই যে একটা কোণ, এই যে একটা কোণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটা যে কোণ, এই যে বি এ এফ এবং সি এ, এই দুইটা কোণের ক্ষেত্রে কিন্তু এই যে সি এ বি কোণটা, এই কোণটা কিন্তু কমন আসছে। তাহলে আমরা এই কোণটা কমন ধরি, ইকুয়ালস টু পরের সেই সমান সমান এই কোণটা কমন ধরি, সি এ বি ইকুয়াল প্লাস আবার হচ্ছে সি এ এফ, যেহেতু বি এফ আমরা ধরবো, সি এ এফ ধরি, সি এ এফ। এখন এই যে সি এ এফ, এখানে আমরা একটা জিনিস দেখো যে বর্গক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ হয়, প্রত্যেকটা কোণ, এই যে প্রত্যেকটা কোণ সমকোণ হবে, এটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ হবে। সেই ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়। তাহলে এই কোণটা
ইকুয়ালস টু এই কোণটা কিন্তু মূলত সমান হচ্ছে এই দুটো সমকোণ, আর এটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে মূলত সিএডি ইকুয়ালস টু বিএএফ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তিনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা সর্বসম প্রমাণিত হয়। সুতরাং ত্রিভুজ সিএডি সর্বসম ত্রিভুজ বিএএফ। তো বন্ধুরা, আমাদের যদি সিএডি এবং বিএএফ এই দুটো যদি সর্বসম হয় তাহলে আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এখন আমরা আসি দ্বিতীয় ধাপের ক্ষেত্রে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের এখন দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এখানে আমরা যদি তোমরা দেখো এখানে যখন লম্ব একটা টানছি এখানে কিন্তু একটা আয়ত উৎপন্ন হয়েছে, একটা আয়তক্ষেত্র, যেটাকে এএমএলডি বা এডিএলএম বলতে পারি আমরা। তো আমরা এডিএলএম আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। তো আমরা এডিএলএম আয়তক্ষেত্র এবং সিএডি এই ত্রিভুজটা নিব, এই ত্রিভুজ অর্থাৎ সিএডি ত্রিভুজ এবং এডিএলএম আয়তক্ষেত্র নিয়ে কাজ করবো। আমি এটা ফ্রি হ্যান্ড রেখেছি এই কারণে এটার উপর আমি দাগাচ্ছি। তো ফ্রি হ্যান্ড রাখার কারণে এটা সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, সরি। তো এখন আমরা এই ত্রিভুজ এবং এই আয়তের মধ্যে তুলনা করব। এই আয়তের মধ্যে যদি তুলনা করি, দেখো এই যে এই ত্রিভুজটা এবং এই যে আয়তটা, এটার কিন্তু একটা ভূমি আছে। তোমরা যদি এইটাকে এইভাবে কল্পনা করো, তাহলে দেখো যে এই যে আয়তটা এবং এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা এবং এই যে আয়তটা, এই যে ত্রিভুজ এবং এই যে আয়ত, এই দুটোর মধ্যে এই যে একটা ভূমি, ঠিক আছে, এই যে একটা ভূমি। আবার এই দুইটা একই ভূমি, আবার এটা কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কিভাবে? এই যে এটা সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এটাকে যদি একটু যোগ করে দিই তাহলে কিন্তু এখানে এসে উৎপন্ন হয়, এখানে এসে থামে। তাহলে এখানে এসে যদি থামে তাহলে দেখো এই যে আয়তটা, মানে এই যে আয়তটা, এই আয়ত সমান্তরাল। আবার যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যে উচ্চতাটা, এই উচ্চতাটা কিন্তু এই আয়তর পর্যন্তই গেছে। এই আয়তর যে সমান্তরাল বাহু, এই দুটার বাহুর মধ্যেই আছে। তো এখন আমরা উপপাদ্য 37-এর কথা যদি কল্পনা করি, তাহলে উপপাদ্য 37-এ আমরা শিখেছিলাম যে উপপাদ্য 37-এ আয়তক্ষেত্র, আমরা এখানে সমান্তরিক ক্ষেত্র নিয়ে গেছি, সমান্তরিক ক্ষেত্র বা আয়তক্ষেত্র হোক, তাহলে সেক্ষেত্রে আমরা একটা জিনিস শিখেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যদি আমরা এখানে একটু লিখে নিই যে, তো বন্ধুরা এখানে আমরা একটু লিখে নিলাম যে ত্রিভুজ সিডিএ এবং এডিএল আয়তক্ষেত্রের মধ্যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে দুটো যদি অবস্থিত, এটা আমরা দেখেছি যে চিত্রে আমরা দেখেছি যে এই যে ত্রিভুজ এবং আয়ত, এটা হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং আমরা উপপাদ্য 37 থেকে এটাই শিখেছি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুই ত্রিভুজের ক্ষেত্রফলের 2 গুণের সমান। তো এটা আমরা প্রমাণ করেছি। এবং এখন আমরা যাই ধাপ 3-এ। ধাপ 2 আমাদের কমপ্লিট। এখন আমরা যদি ধাপ 3-এ যাই, তো বন্ধুরা ধাপ 3-এর ক্ষেত্রে আমরা দেখি এই যে আয়ত, এই যে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা এবং এই যে বর্গক্ষেত্রটা উৎপন্ন হয়েছে, যে এসিজিএফ, এই বর্গক্ষেত্রের মধ্যে আমরা তুলনা করি, ঠিক আছে। এই ত্রিভুজ এবং এই বর্গক্ষেত্র যেটা আছে এসিজিএফ, এই বর্গক্ষেত্রের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাই যে এইটা, দেখো আমরা এইভাবে দেখি, যদি এইভাবে কল্পনা করি, দেখো এটার ক্ষেত্রে কিন্তু দুটাই একই ভূমি আছে, একটা ভূমি, এটারও ভূমি এটা, এই যে বর্গক্ষেত্রের ভূমি এটা, এই ত্রিভুজটারও ভূমি এটা। তো আবার এটার উচ্চতাও সমান। কীভাবে উচ্চতা সমান? এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই যে বিবিন্দুতে যে মিলিত হয়, এটার উচ্চতা এই পর্যন্ত, এটার উচ্চতা এই পর্যন্ত, তাহলে এই দুটোর উচ্চতা সমান। এখন একই ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ধাপ 2-এর মতো আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্র এটা এসিজিএফ ইকুয়ালস টু 2 ইন্টু বর্গক্ষেত্র, এটা পরে দেখি আমরা, 2 ইন্টু বর্গক্ষেত্র এফ এ ডি, অর্থাৎ এই যে যেটা, এই যে এসিজিএফ, এই যে বর্গক্ষেত্রটা, এটা এই ত্রিভুজ ক্ষেত্রের 2 গুণ। তো
ওই বর্গক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। তো আমরা যদি দেখি যে এইটা এবং তো এই বর্গক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ। আবার আমরা ধাপ 1-এ প্রমাণ করছিলাম কি, দেখো ধাপ 1-এ প্রমাণ করছিলাম হচ্ছে এই যে ধাপ 1-এর ক্ষেত্রে CAD = BAF, এই দুটা ত্রিভুজ যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার দ্বিগুণ দুটাই সমান। তো এই দুটা ত্রিভুজ ক্ষেত্র যদি সমান হয় তাহলে এই পাশের আয়তক্ষেত্র এবং এই পাশের যে বর্গক্ষেত্র এই দুটো সমান আমরা লিখতে পারি। তো আমরা যদি ধাপ 4 লিখি, ধাপ 4-এর ক্ষেত্রে আয়তক্ষেত্র ADLM = বর্গক্ষেত্র ACGF, এই যে এটা সমান। এখন আমরা আবার যদি অনুরূপভাবে চিন্তা করি, দেখো আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করছি যে এই পাশটুক নিয়ে জাস্ট চিন্তা করছি, এই পাশটুক নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা দেখছি যে এই ত্রিভুজটা এবং এই আয়তক্ষেত্রটা সমান। আমরা যদি অনুরূপভাবে একইভাবে চিন্তা করি তাহলে এখানে যদি একটা এইটাকে যোগ করি, ঠিক আছে, এই যে এটা যোগ করলাম, এদিক দিয়ে এইটা যোগ করলাম, ঠিক আছে, এটা এদিক দিয়ে যোগ করছি, এটা এদিক দিয়ে যোগ করছি এবং এটা আছে, তাহলে এইখানের ক্ষেত্রে যদি এইটা চিন্তা করি যে দেখো এইখানের ক্ষেত্রে যদি এইটা দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজ এই যে বর্গক্ষেত্রটা এবং এই আয়তক্ষেত্রটা কিন্তু সমান হচ্ছে। একই অনুরূপভাবে এই আয়তক্ষেত্রটা এবং এর বর্গক্ষেত্রটা কিন্তু সমান চিন্তা মানে বলতে পারি আমরা, কারণ কি আমরা দেখেছি যে এই বর্গক্ষেত্রটা এবং এই আয়তক্ষেত্রটা সমান হয়। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি, তো অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই আয়তক্ষেত্রটা অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটা এই যে BELM, এই আয়তক্ষেত্রটা BELM, এই আয়তক্ষেত্রটা BCH বর্গক্ষেত্রের সমান। তো এটা বললাম আমরা অনুরূপভাবে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট একটাই, আমাদের যে এইখানে যে মোট যেগুলো করছি এই আয়তক্ষেত্র = এই বর্গক্ষেত্র, এই আয়তক্ষেত্র = এই বর্গক্ষেত্র, আমরা এই দুইটাকে যোগ করব। তো আমরা যদি দুইটাকে আয়তক্ষেত্র যোগ করছি ADLM BELM, এই যে আমরা এটার ক্ষেত্রে কী করছি যে এই দেখো এই যে ADLM এই ত্রিভুজটা এই আয়তক্ষেত্রটা এবং BELM এই আয়তক্ষেত্রটা যোগ করলে আসে হচ্ছে AEGF এবং BCHK, এই দুটো আসে। তো বন্ধুরা আমরা যদি এই আয়তটা এবং এই আয়তটা যোগ করি সম্পূর্ণটা মিলে কিন্তু একটা বর্গক্ষেত্র উৎপন্ন হয় এবং এই বর্গক্ষেত্র হয়। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্র এই যে ABED, এই যে ABED এই বর্গক্ষেত্র = ACGF এবং BCHK, এটাই লিখছি। এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে এটার পরিবর্তে যে একটা বর্গক্ষেত্র এক বাহুর উপর ক্ষেত্রফল, এক বাহুর উপর ক্ষেত্রফল, এক বাহুর উপর ক্ষেত্রফল, AB² = AC² + BC², AB² = AC² + BC², এটাই প্রুফড। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের উপপাদ্য 39 এবং এটাকে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ আমাদের শেষ। আগামী ক্লাসে আমরা অনুশীলনীর প্রমাণ নিয়ে আসবো, নতুন উপপাদ্যের প্রমাণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।